লোকটা আমার মুখের সামনে এসে ঠান্ডা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, আমি ডোরিয়া। আমি যেন হতভম্ব হয়ে গেলাম। চোখ বড় বড় করে শুধু তার মুখের দিকে তাকিয়ে আছি। তারপর অদ্ভুত একটা হাসি দিয়ে আমার চোখের সামনে সে কালো ধোঁয়ার মতো বাতাসে মিশে গেল। এখানে সবকিছুই যেন আমার বিরুদ্ধে চলছে। আমি মনে মনে ঠিক করে নিলাম এ থেকে বাঁচার কোনো রাস্তা নেই, কিন্তু এত সহজে হার মানবো না। আমি সবাইকে দেখে নিব। হাতে ভর দিয়ে উঠতে যাব এমন সময় হাতটা কাটার মতো কিছুতে দেবে গেল। হাত বের করে আনলাম। এগুলো কি লেগে আছে হাতে? এতক্ষণে খেয়াল করলাম আমি গাছের গোড়া মনে করে তার সাথে যেখানে বসেছিলাম সেটা আসলে একটা মানুষের মৃতদেহ। আমি তাড়াহুড়া করে সেখান থেকে উঠে গেলাম। খেয়াল করে দেখলাম মৃতদেহটার শরীরে মাথা নেই। অনেকদিন আগে মারা যাওয়ার কারণে পচে গেছে দেহটা, এজন্য এই হাতটা ডেবে গিয়েছিল। খুব খারাপ একটা গন্ধ নাকে ভেসে এলো। মনে হলো যেন আমার ভিতরের সবকিছু উল্টে বেরিয়ে আসবে বমির সাথে। নাক চেপে সেখান থেকে দৌড় দিলাম। যেভাবে হোক আমাকে পালাতে হবে। হঠাৎ পেছন থেকে কেউ আমার জামাটা টেনে ধরে আবার সে পচা লাশের কাছে নিয়ে ফেললো। কোকড়াতে কোকড়াতে আবার উঠে দাঁড়িয়ে বললাম, আমাকে কি এখানেই মেরে ফেলবি নাকি? আমাবস্যা পর্যন্ত অপেক্ষা কর। হঠাৎ আমার নাম ধরে কেউ ডাক দিল, গালিব, তুই চাইলেই বাঁচতে পারবি। আমি তোকে ওদের হাত থেকে বাঁচার উপায় বলে দিব। এটা তো আবিরের কণ্ঠ। আবির, কোথায় তুই? সামনে আয় শালা। তুই আমাকে কোথায় এনে ফাঁসিয়ে দিলি? ওপাশ থেকে আওয়াজ এলো। আমি বাধ্য ছিলাম এটা করার জন্য। আমাকে ক্ষমা করে দিস। এই দেখ, আমি এখানে। আমাকে বের কর এখান থেকে। আমি আবিরের কণ্ঠের উৎস খুঁজতে লাগলাম। কোথা থেকে কথা বলছে ও? হঠাৎ চোখ পড়লো একটা কাপড়ের ব্যাগের দিকে। এটা তো সেই ডোরিয়া নামক পিশাচটা নিয়ে এসেছিল। সে কি ব্যাগটা নিতে ভুলে গিয়েছে নাকি ইচ্ছা করেই ফেলে গেছে? আমি গিয়ে ব্যাগটা হাতে নিলাম। ভিতরে ফুটবলের মতো কিছু একটা লাগছে। ব্যাগটা উল্টো করে ঝাঁকি দিতেই একটা মানুষের কাটা মাথা ধপাস করে গড়িয়ে একটু সামনে গিয়ে পড়লো। আমি চমকে উঠলাম। এটা কার মাথা হতে পারে? ধীরে ধীরে এগিয়ে গেলাম। হঠাৎ আবিরের কণ্ঠ, গালিব, এটা আমার কাটা মাথা। আর ওখানে যে পচা লাশটা পড়ে আছে ওটা আমার মৃতদেহ। মানে কি বলছিস তুই? তোকে কি তারা মেরে ফেলেছে? এবার আবির আমার সামনে দৃশ্যমান হলো, একটা সাদা আলোর মতো। আবির বলল, গত অমাবস্যায় আমি ছিলাম নিঃশ্বাস শিকার। তোর মতো সাহসী ছিলাম না আমি, তাই আমি এখান থেকে বেঁচে ফিরতে পারিনি। কিন্তু তুই বাঁচতে পারবি চেষ্টা করলে, কারণ তুই একমাত্র যে ওই বিল্ডিং থেকে বের হতে সফল হয়েছিলি। আবিরের মৃত্যুর কথা শুনে কষ্ট লাগলেও খুব রাগ উঠলো। তুই আমাকে কেন এর ভিতর টেনে আনলি? আমি ছাড়া অন্য কাউকে পেলি না? আবির বলল, আমি তোকে টেনে আনিনি। রিশফাজাকে ডোরিয়ার উদ্দেশ্যে বলি দেয়, তার পরের বলির জন্য ওই মানুষটার সবচেয়ে কাছের বন্ধুকে টার্গেট করে। আমাকে বলি দেওয়ার পর তুই রিশফার টার্গেটে চলে আসলি, কারণ আমার সবচেয়ে কাছের বন্ধু তুই। তোর মতো কাছের বন্ধুর কপালে ঠাডা পড়ুক। তুই যদি এখন অল্প একটু বেঁচে থাকতি আমি তোকে পুরো মেরে ফেলতাম। যাই হোক, এখন আমাকে বল রিশফার কাছ থেকে আমি কিভাবে বাঁচতে পারি? শুধু আমি না, আমি চাই এই রিশফার চ্যাপ্টার এখানেই ক্লোজ করতে। আর কাউকে যেন সে তার শিকার বানতে না পারে। এর জন্য যা দরকার হয় আমি তাই করব। আবির বলল, রিশফাকে হারাতে হলে তোর একটা কাজ করতে হবে, কিন্তু এই কাজটা সেই দিনই করতে হবে যেদিন রিশফা তোকে বলি দেওয়ার জন্য ডোরিয়ার সামনে হাজির করবে, মানে সে অমাবস্যার রাতে। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম আবিরের দিকে। আবির বলল, কাজটা হলো সেই ওয়াশরুমের আয়না। ওই আয়নার মাঝে রিশফার আত্মা বন্দী হয়ে আছে। তুই যদি ওই আয়নাটা ভেঙে ফেলতে পারিস এবং ভাঙা যে কোনো একটা টুকরো দিয়ে যদি রিশফার শরীরে আঘাত করতে পারিস, তাহলে রিশফার আত্মা মুক্ত হয়ে যাবে এবং মানুষ মরার পর যেখানে যায় সেখানে চলে যাবে এই পৃথিবী ছেড়ে। সাথে এই পর্যন্ত যাদেরকে মেরেছে তাদের আত্মাও মুক্তি পাবে, আমি সহ। এটা কিভাবে সম্ভব? আয়না ভেঙে রিশফার শরীরে আঘাত করতে হবে? এটা কি করে হবে? আমি তো এখনো বেঁচে আছি, তুই তো মরে ভূত হয়ে গেছিস। তুই এটা করে রিশফাকে মুক্ত করিস না কেন? আবির বলল, আমি পারবো না এটা করতে। এটা শুধু জীবিত মানুষই করতে পারবে। আর মৃত্যুর পর অনেক কাজ চাইলেও করা যায় না। আর আমার বিশ্বাস তুই এটা করতে পারবি, কারণ তোকে এখনো তারা ভয় দেখাতে পারেনি। আর হ্যাঁ, আমি বললাম হ্যাঁ, না পারলে আর কি, মরে ভূত হয়ে আবার অন্য কারো মরার জন্য অপেক্ষা করব। তবে আমি তোর কাছে একটা কথা জানতে চাই, রিশফা কিভাবে মারা গিয়েছিল তুই কি জানিস? আবির বলতে শুরু করলো। প্রতিদিনের মতো সেদিনও রিশফা স্কুল থেকে ফিরছিল। হঠাৎ সে দেখতে পেল তার স্কুলের 3-4জন ছেলে পুরনো মন্দিরের পিছনের দিকে যাচ্ছে। রিশফা কৌতূহল বশত চুপি চুপি তাদেরকে অনুসরণ করলো। মন্দিরের পিছনে গিয়ে ছেলেগুলো একটা নির্জন জায়গায় বসলো। তারপর একটা ব্যাগ থেকে ইনজেকশন বের করে তার ভিতরে কিছু একটা ভরে নিজেদের শরীরে পুশ করলো। এটা দেখে রিশফা বুঝতে পারলো ছেলেগুলো ড্রাগ নিচ্ছে। রিশফা সাহস করে তাদের সামনে গেল। রিশফাকে দেখে সবাই চমকে গিয়ে তাড়াতাড়ি সব লুকিয়ে ফেলার চেষ্টা করলো। রিশফা বলল, লুকিয়ে লাভ নেই, আমি যা দেখার দেখে ফেলেছি। তোদের লজ্জা করে না এই বয়সে এসব করছিস? আমি কালকে এই স্কুলে গিয়ে স্যারের কাছে বিচার দিব তোদের নামে। ছেলেগুলো কয়েকবার অনুরোধ করলো রিশফাকে যেন স্যারকে না বলে, কিন্তু রিশফা বলল, আমি বলবোই। এই বলে চলে আসছিল। এমন সময় তারা রিশফাকে মুখ চেপে হাত পা বেঁধে ফেলে। রিশফা চিৎকার করতে পারছিল না, কারণ একজন তার মুখটাকে শক্ত করে চেপে ধরে রেখেছিল। তারপর রিশফার মুখ এবং হাত পা বেঁধে ফেললো তারা। মুখের ভেতর লতাপাতা ঢুকিয়ে রিশফার স্কার্ফ দিয়ে মুখটাও বেঁধে ফেললো। এবার রিশফার দম বন্ধ হয়ে আসতে লাগলো ধীরে ধীরে। তারা রিশফাকে তুলে জঙ্গলের ভিতর দিয়ে রিশফাদের বাড়ির পেছনে এসে নালার ভিতরে ফেলে দিল। রিশফা হাজার চেষ্টা করেও সেদিন বাঁচতে পারেনি। তাহলে এই
এই ছিল রিশফার মৃত্যুর রহস্য। যারা ওকে মেরে ফেলেছে তাদেরকে না মেরে আমাদের মতো সরল সোজা মানুষকে কেন মারছে সে? আবির বলল, তোর কি মনে হয় তারা এখনো বেঁচে আছে? তাদের শরীর টুকরো টুকরো করে রিশফা খেয়ে নিয়েছে। তাদের মা বাবারা লাশের খোঁজও পায়নি। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছে না এখনো। তুই আমার কাছে আসলি এবং আমাকে রিশফার থেকে বাঁচার উপায়ও বলে দিলি। রিশফার কবলে থেকেও এটা কিভাবে করলি? রিশফা যদি এটা জেনে যায় তাহলে কি হবে? আবির হাসি দিয়ে বলল, এটা নিয়ে তোর চিন্তা করার দরকার নেই, কারণ রিশফাই আমাকে তোর কাছে পাঠিয়েছে যাতে তুই বাঁচতে পারিস। হ্যাঁ, এটার মানে কি যে রিশফা আমাকে মারার জন্য এত কিছু করছে, সে আবার আমাকে বাঁচাতে চাই? তুই ইয়ার কি করছিস আমার সাথে? আবির বলল, আমি ইয়ার কি করছি না। এখান থেকে পালানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। তুই এখন রিশফাদের বাসায় ফিরে যাবি, বাকিটা না হয় রিশফার মুখ থেকেই শুনবি। রিশফা তোর জন্য অপেক্ষা করছে। এই বলে আবির ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমি ডাকতে লাগলাম, আবির শোন আমার কথা, রিশফা আমাকে কেন বাঁচাতে চাই? উত্তর দিয়ে যা শালা, অন্তত তোর কাটা মাথা তো নিয়ে যা। এটা এখানে পড়ে থাকবে নাকি? কিন্তু আবির চলে গেল। তাকিয়ে দেখলাম না সেখানে কোনো মাথা আছে আর না কোনো পচা মৃতদেহ। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম, কি করব এখন? আবিরের কথা মতো রিশফাদের বাসায় ফিরে যাব নাকি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করব? মাথাটা আমার এলোমেলো হয়ে যাচ্ছে। অবশেষে ঠিক করলাম, এতদূর যেহেতু এসেই গেছি তাহলে এটা শেষ দেখে যাই। আমি রিশফাদের বাসায় ফিরে যাওয়ার জন্য মন স্থির করলাম। বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি, ভিতরে যেতে মন ছাই দিচ্ছে না। বারবার মনে হচ্ছে এটা হয়তো রিশফার কোনো ফাঁদ হতে পারে আমাকে বাসায় নেওয়ার। আবার মনে হচ্ছে রিশফাকে একবার বিশ্বাস করেই দেখি। ভাবতে ভাবতে বাসায় ঢুকে পড়লাম। রিশফা কোনো জীবিত মানুষ না, এটা ভাবতেই ভিতরটা মোচড় দিয়ে উঠলো। এসে যেহেতু পড়েছি এখন আর ভয় পেয়ে লাভ কি? আগের চেয়ে অন্যরকম লাগছে বাসাটা। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসলো। কেউ খুব কাকতি মিনতি করছে, ছেড়ে দাও আমাকে, আমার অনেক কষ্ট হচ্ছে, ছেড়ে দাও। আমি নিজের মনকে সান্ত্বনা দিলাম, এসব তো স্বাভাবিক। আমি এখানে দাওয়াত খেতে আসিনি যে আমাকে ফুলের মালা দিয়ে বরণ করবে। মৃত মানুষের বাসায় এসেছি। নিজেকে যতটা পারি শান্ত রাখার চেষ্টা করলাম। সোজা গিয়ে দরজায় কলিং বেল দিলাম। আজকে আর দরজা আপনি আপনি খুলছে না। কয়েকবার টোকা দিলাম কিন্তু কোনো সারা শব্দ নেই। একটু বিরক্ত হলাম। আবির বলল, রিশফা আমার জন্য অপেক্ষা করছে। তাহলে সে কোথায়? দরজা খুলছে না কেন? হঠাৎ উপর থেকে কারো পায়ের শব্দ ভেসে আসলো। কেউ এদিক ওদিক ছোটাছুটি করছে, তার মানে ছাদে কেউ আছে। আমি আস্তে আস্তে ছাদের দিকে উঠতে লাগলাম। ছাদে গিয়ে চারিদিকে চোখ বুলিয়ে কাউকে দেখতে পেলাম না। হঠাৎ আমার কানের কাছে একটু ফিসফিস করে বলল, মরার জন্য চলে এসেছিস? আমি সাথে সাথে পিছনে তাকালাম, কেউ নেই সেখানে। তাহলে কি রিশফা আমাকে ফাঁদে ফেললো? সামনে তাকিয়ে দেখলাম রিশফা খোলা চুলে নীল চোখ নিয়ে ঠিক আমার মুখের সামনে। আমি হঠাৎ এভাবে রিশফাকে দেখে চমকে গিয়ে ঢপাস করে পড়ে গেলাম। রিশফা তার সুজল দাঁত বের করে ভয়ঙ্কর একটা হাসি দিল। আমি নিজেকে সামলে উঠে শরীরের ময়লা ঝাড়তে ঝাড়তে বললাম, বাঁচার জন্য আসতে বলছো নাকি মরার জন্য? এভাবে কেউ আপ্যায়ন করে নাকি? এবার রিশফা তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। তারপর ছাদের এক কোনায় গিয়ে বসলো। আমিও তার পাশে দূরত্ব বজায় রেখে বসলাম। কারো মুখে কোনো কথা নেই। তারপর রিশফা বলল, স্যার জানেন, এভাবে থাকতে আমার কষ্ট হয়। আমি তো মরে গিয়েছিলাম, কিন্তু আমার মা আমাকে ফিরিয়ে এনেছে। আমার প্রতি অতি ভালোবাসা আমার মাকে এই অন্ধকার পথে নিয়ে গিয়েছে। আমি মুক্তি চাই এসব থেকে। আমি চাই না আমার দ্বারা আর কারো মৃত্যু হোক। আমি যতদিন মুক্তি না পাবো ততদিন একজন করে মরতে থাকবে। আমার আর কোনো পথ নেই। তাই মরার পর মানুষের আত্মা যেখানে চলে যায় আমি সেখানে যেতে চাই। আমি বললাম, তাহলে এতগুলো মানুষকে কেন মারলে? আমার বন্ধু আবিরকেও মেরে ফেললে? তাদের কারো কাছে সাহায্য চাইতে, হয়তো অনেক আগেই মুক্তি পেয়ে যেতে। রিশফা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, স্যার, তারা কেউ আপনার মতো সাহসী ছিল না। আমি আপনার মতো একজনের অপেক্ষায় ছিলাম। আপনাকে প্রথম দিন যখন আয়নাতে ভয় দেখালাম তখনই বুঝে গিয়েছিলাম আপনি এত সহজে ভয় পাবেন না। আর আমাকে মুক্ত করতে হলে সাহসের সাথে দরিয়ার মোকাবেলা করতে হবে। আগের কেউ সেটা যোগ্য ছিল না। আমি তাদেরকে মারিনি, তাদের ভয় তাদেরকে মেরে ফেলেছে। হ্যাঁ বুঝলাম, আমি তোমাকে মুক্ত করতে পারবো কিনা জানি না, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু যদি না পারি তাহলে কি হবে? ঋষভ বলল, তাহলে আর কি হবে? আপনাকে মারতে আমার খুব কষ্ট লাগবে, কিন্তু মারতে হবেই। তারপর আবার আপনার মতো কারোর জন্য অপেক্ষা করব। এর মাঝে হয়তো আরো অনেক প্রাণ যাবে। আমি বিড়বিড় করে বললাম, শালার আমার তো কোনো অপশনই নাই। তার মানে আমার বেঁচে থাকার অল্প একটু চান্স আছে। এই আত্মহত্যার খপ্পরে পড়ে এখন জীবনটাই দিতে হবে। ঋষভ বলল, সত্যিই আপনার কোনো অপশন নেই। কি করতে হবে সেটা আপনার বন্ধু আপনাকে বুঝিয়ে দিয়েছে নিশ্চয়ই। অমাবস্যা আসতে আর মাত্র 2 দিন। এই 2 দিন আপনি এখানে থাকবেন আমার বন্দী হয়ে। কেউ যেন বুঝতে না পারে আপনি ইচ্ছা করেই বন্দী হয়ে আছেন। এমনকি আমার মাও যেন এসব না জানে। সে জানলে এটা হতে দিবে না, কারণ আমাকে দ্বিতীয়বার হারাতে চায় না সে। আমি বললাম, যথা আজ্ঞা মহারানী। আচ্ছা, তুমি যে ডোরিয়ার উদ্দেশ্যে বলি দাও, সেটা কি একঘায়ে গর্দান আলাদা করে ফেলো? আমি যদি ব্যর্থ হই তাহলে তো আমার সাথেও এমনটাই করবে, তাই না? ঋষভ বলল, হ্যাঁ ঠিক তাই। বড় একটা তলোয়ার দিয়ে আপনার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। আমি তো এখনই আপনার শরীরে মাথা দেখতে পাচ্ছি না। হাসতে হাসতে বলল রিশফা। আমি বললাম, ইয়া কি করবা না একদম। আমার এদিকে ফাটছে আর তুমি হাসছো। আচ্ছা, মাথা কাটা ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই মারার? মাথা কেটে ফেললে তো অনেক কষ্ট হবে। রিশফা বলল, আছে তো। আপনার জন্য একদম সহজ মৃত্যু। আপনার 2 পা ধরে 2 দিকে টান দিয়ে ছিঁড়ে ফেললে হয়তো আপনার কষ্ট একটু কম হবে। এর চেয়ে সহজ মৃত্যু আমার জানা নেই। আমি বললাম, না থাক,
মাথা কেটে ফেললেই ভালো হবে, দ্বিতীয়টা বেশি কষ্ট হবে। রিশফা খুব সুন্দর মায়াবী একটা হাসি দিয়ে বলল, তেমন কিছুই হবে না, আমার বিশ্বাস আপনি পারবেন এটা করতে। আজকে আর রিশফার চেহারায় সেই ভয়ঙ্কর ভাবটা নেই, খুব মায়াবী লাগছে চাঁদের আলোতে, দেখলে বোঝা যায় না এই মেয়েটা মারা গিয়েছে। যদি আমি রিশফাকে মুক্ত করতে না পারি তাহলে মরার পরে ভূত হয়ে তার সাথে প্রেম করব। 2 দিন কেটে গেল, আমাকে একটা অন্ধকার রুমে বন্দি করে রাখা হয়েছে। এই 2 দিন আমার খাবার দাবার এবং যত্নে কোনো কমতি ছিল না, কারণ বলি দিতে হলে সুস্থ সবল তরতাজা মানুষ লাগে। আমাকে সেভাবেই তৈরি করা হলো। এই 2 দিন রিশফা একবারও আসেনি এখানে। রিশফা কোথায় গেল কে জানে। হঠাৎ রুমের দরজাটা খুলে গেল। রিশফার মা সেই কালো জাদুবিদ্যার পোশাক পরে রুমে প্রবেশ করলো। আমাকে বলল, চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি মনে মনে বললাম, আপনি যে কি সারপ্রাইজের জন্য আমাকে নিয়ে যাচ্ছেন সেটা আমি ভালো করেই জানি, কিন্তু সারপ্রাইজ পাওয়ার আগে আমাকে বাথরুমে গিয়ে আয়নাটা ভেঙে তার টুকরো সাথে নিতে হবে। রিশফা হয়তো সেখানে অপেক্ষা করছে। আমি পেটে হাত দিয়ে কুজু হয়ে বললাম, আন্টি আমার একটু যেতে হবে, খুব চাপ দিয়েছে। এই অবস্থায় সারপ্রাইজ খুব একটা ভালো হবে না। আন্টি হাসি দিয়ে বলল, যাও যাও তাড়াতাড়ি পেট পরিষ্কার করে আসো, আমি কিছুক্ষণ পর আসছি। আমি পেটে চাপ দিয়ে দৌড় দিলাম ওয়াশরুমের দিকে। এমন অভিনয় করলাম যেন আর একটু হলে আমার কাপড় খারাপ হয়ে যেত। নিজেকে নিয়ে খুব গর্ব করতে ইচ্ছা করছে, অভিনয়টা খুব ভালোই পারি। ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে আয়নার দিকে তাকাতেই বড় রকমের ধাক্কা খেলাম, সেখানে কোনো আয়না নেই।